হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে তোমাদের ভূগোলের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ অস্থির পৃথিবীর সেকেন্ড ক্লাস শেয়ার করছি। এর আগে অলরেডি একটা পার্ট কিন্তু এই ক্লাসে শেয়ার করা হয়ে গেছে। যারা সেই ক্লাসটা দেখোনি বা প্রথম চ্যাপ্টারগুলো এর ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই ক্লাসটা দেখে নিতে পারো। আর আজকে আমরা শুরু করব আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ থেকে। সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি তিন ধরনের হয়। যেমন প্রথম পয়েন্টে দেখো রয়েছে সিসিলি দ্বীপের এটনা, লিপারি দ্বীপের স্ট্রমলি, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, কিলাওয়া, ভারতের ব্যারেন। এই ধরনের আগ্নেয়গিরিগুলো সৃষ্টি হওয়ার পর থেকে অবিরামভাবে অথবা প্রায়শই অগ্নুৎপাত ঘটিয়ে চলেছে। এরা হলো সক্রিয় আগ্নেয়গিরি। তাহলে শ্রেণীবিভাগের তিনটের মধ্যে একটা নাম হচ্ছে কি সক্রিয় আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরি বলতে কি বোঝায়? যে আগ্নেয়গিরিগুলোতে কিন্তু প্রায়ই অগ্নুৎপাত ঘটে, সেগুলো হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি। এবং এখান থেকে আমরা উদাহরণও জানতে পাচ্ছি। উদাহরণগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ তোমাদের করতে হবে। নেক্সট রয়েছে জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। এই ধরনের আগ্নেয়গিরি একবার অগ্নুৎপাতের পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে। এরা সুপ্ত আগ্নেয়গিরি। তাহলে দ্বিতীয়টা হচ্ছে কি সুপ্ত আগ্নেয়গিরি, যেখানে অগ্নুৎপাত একবার ঘটার পর দীর্ঘ একটা সময় প্রায় 200-300 বা বছর কিন্তু সেখানে আর অগ্নুৎপাত হয় না, সেগুলোকে বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি। এই ধরনের আগ্নেয়গিরিগুলো অত্যন্ত বিপজ্জনক। ক্রাকাতোয়া আগ্নেয়গিরি 200 বছর পর হঠাৎ সক্রিয় হয়ে ইন্দোনেশিয়ার 3টে শহর ধ্বংস করে দেয়। তাহলে 200 বছর যেখানে অগ্নুৎপাত ঘটেনি সেখানে কিন্তু মানুষ বসবাস শুরু করতে পারে বা অন্যান্য কাজ করতে পারে। তো সেখানে হঠাৎ করেই যদি অগ্নুৎপাত ঘটে সেখানে কিন্তু বিভিন্ন ধ্বংসাত্মক জিনিসই ঘটবে। তারপরে রয়েছে 3 নম্বরে মেক্সিকোর পারকুটিন, মায়ানমারের পোপ্পো। এই ধরনের আগ্নেয়গিরিগুলি অতি প্রাচীনকালে বিস্ফোরণ ঘটিয়েছে, কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাতের সম্ভাবনা প্রায় নেই। এগুলোকে মৃত আগ্নেয়গিরি বলে। অর্থাৎ সুপ্ত আগ্নেয়গিরিটা কি, যেটা ছিল দীর্ঘকাল পরে কিন্তু হলেও হতে পারে আবার অগ্নুৎপাত, কিন্তু মৃত আগ্নেয়গিরিতে কিন্তু দীর্ঘকাল অর্থাৎ প্রাচীনকালে সেখানে অগ্নুৎপাত ঘটেছে, কিন্তু আর অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা যেখানে একেবারেই প্রায় নেই বলা যায়, সেটাকে বলা হচ্ছে মৃত আগ্নেয়গিরি। তার উদাহরণ আমরা পাচ্ছি দুটো, সেটাও কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করবে। সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণও কিন্তু মুখস্থ করবে। এরপরে রয়েছে ভারতের ব্যারেন আগ্নেয়গিরিতে 1852 খ্রিস্টাব্দের পর 1991 খ্রিস্টাব্দে আবার অগ্নুৎপাত ঘটতে দেখা যায়। এরপরে দেখতে পাচ্ছ পৃথিবীর মানচিত্রে আগ্নেয়গিরির অবস্থান। এখানে একটা মানচিত্র দেওয়া রয়েছে এবং সেখানে কিন্তু কোথায় যে মানচিত্র আগ্নেয়গিরিগুলো রয়েছে সেখানে কিন্তু সেগুলি ত্রিভুজ এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপরে রয়েছে অগ্নুদ্গম। সহজ করে বুঝে নাও। একটা ছোট ও একটা বড় কাচের পাত্র, ছোট জাগ, কিছুটা পলিথিন, রাবার ব্যান্ড, পেন্সিল আর রং লাগবে। প্রথমে ছোট পাত্রটা গরম জল দিয়ে কানায় কানায় ভর্তি করতে হবে। এবার ওই জলে গাঢ় কোনো রং মিশিয়ে সাবধানে পলিথিন আর রাবার ব্যান্ড দিয়ে মুখটা আটকে দিতে হবে। পেন্সিল দিয়ে পলিথিন এর ওপরে 2-3টে ছিদ্র করতে হবে। এরপর এই ছোট পাত্রটা বড় পাত্রটার মধ্যে বসাতে হবে। বড় পাত্রটার মধ্যে জাগে করে এমনভাবে ঠান্ডা জল ঢালতে হবে যেন ছোট পাত্রটা সম্পূর্ণ ডুবে যায়। ছোট পাত্র থেকে গরম রঙিন জল বেরিয়ে উপরে উঠতে থাকবে। পুরো পরীক্ষাটার কার্যকারণ ব্যাখ্যা করার চেষ্টা করো। তাহলে এই পরীক্ষাটা কিন্তু তোমাদেরকে চেষ্টা করতে হবে বাড়িতে। তোমরা যদি চাও তোমার বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো। যেগুলো বলেছে এখানে সেরকমভাবে করবে, তাহলে কিন্তু তোমাদের এটা আরও ভালো করে দেখে নিজের এক্সপিরিয়েন্সে তোমরা কিন্তু সেটা আরও ভালো বুঝতে পারবে। এরপরে রয়েছে আ আ আর পা হো হো কি। ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে গাঢ় শান্ত একরকম লাভা নির্গত হয়। হাওয়াই দ্বীপের ভাষায় এর নাম আ আ। তাহলে আ আ কি, যেটা হচ্ছে লাভা, এক প্রকার লাভাকেই কিন্তু হাওয়াই দ্বীপের ভাষায় বলা হয় আ আ। এই যে লাভা দেখতে পাচ্ছ, এই লাভা খুব দ্রুত বেশি দূর প্রবাহিত হয় না। বেশি দূর প্রবাহিত হয় না। হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলো থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহু দূর প্রবাহিত হয়। হাওয়াই দ্বীপের ভাষায় যার নাম পা হো হো, যেটা বহু দূর প্রবাহিত হয় সেটার নাম হচ্ছে পা হো হো। এই লাভা প্রবাহের ওপরের স্তর দ্রুত ঠান্ডা হয়ে কুঁচকে গিয়ে পাকানো দড়ির মতো দেখতে হয়। এই সাইডটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, সেটাকেই কিন্তু এখানে বোঝানো হয়েছে। বানিয়ে ফেলো তোমার আগ্নেয়গিরি। একটা কার্ডবোর্ড, সরু লম্বা কৌটো, প্লাস্টিক টেপ, খবরের কাগজ, আঠা, বালি অথবা ছাই, রঙিন কাগজ, কিছুটা ভিনিগার আর খাবার সোডা, গোলা জল লাগবে। কার্ডবোর্ডের মাঝখানে কৌটোটা টেপ দিয়ে আটকে দাও, এখানে যেটা দেখা যাচ্ছে। কৌটোর চারদিক দিয়ে খবরের কাগজের দলা পাকিয়ে শঙ্কুর মতো করে তৈরি করো। এবার আগ্নেয়গিরির বাইরেটা অ্যালুমিনিয়াম ফয়েল অথবা কোনো রঙিন কাগজ দিয়ে ঢেকে দাও। এরপর
এরপর আঠা লাগিয়ে বালি ছড়িয়ে দিতে পারো। তোমার আগ্নেয়গিরি মোটামুটি তৈরি। এবার অগ্নুৎপাতের জন্য কৌটোর মধ্যে ভিনিগার আর খাবার সোডার জল ঢেলে দাও, কিছুটা লাল রং মিশিয়ে দিলেই দেখবে তোমার আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে আসছে। এই যে দেখতে পাচ্ছ লাল লাল বা অরেঞ্জ কালারের, যেটাকে কিন্তু এখানে লাভার মতো দেখানো হয়েছে। এরপরে রয়েছে একটা ছবি যেখানে আর্থকোয়েক অর্থাৎ ভূমিকম্প প্রবণ এলাকা বা পাত কিছু, যেমন মহাসাগরীয় পাত, এইসব ছবিগুলো রয়েছে। আর এত অবধি ক্লাসটা যারা দেখলে, তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে ক্লাসটাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে নিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের কিন্তু পরপর এখন জিওগ্রাফির যে ফার্স্ট টার্মের সিলেবাস রয়েছে সেই অনুযায়ী রেগুলার ক্লাস আসতে থাকবে, তাই ক্লাসগুলো কিন্তু তোমরা ভালো করে দেখো। তারপরে রয়েছে দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো মনোরম জলবায়ুর এই শহর পৃথিবী বিখ্যাত, কিন্তু এই শহরে বসবাস করা বেশ ঝুঁকিপূর্ণ। তাহলে সান ফ্রান্সিসকো কোথায় অবস্থিত সেটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে তোমরা। সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলস শহর দুটো স্যান অ্যান্ড্রেস ফল্ট এর প্রায় ওপরেই অবস্থিত। এই অঞ্চলে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় পাত উত্তরে এবং উত্তর আমেরিকা পাত দক্ষিণে পাশাপাশি অগ্রসর হচ্ছে, যেটা আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে একটা পাত ওপরের দিকে যাচ্ছে তো একটা পাত নিচের দিকে অগ্রসর হচ্ছে। ফলে সংলগ্ন অঞ্চলটা ভূগাঠনিকভাবে অত্যন্ত অস্থির। প্রায়শই ভূ আলোড়ন ভূমিকম্প ঘটতে থাকে, যেমন 1906 সালে শক্তিশালী ভূমিকম্পে সান ফ্রান্সিসকো শহরে প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। পৃথিবীর প্রায় প্রতিটা পাত সীমানা অত্যন্ত ভূমিকম্প প্রবণ, আর এজন্যই আগ্নেয়গিরি এবং ভূমিকম্প কেন্দ্রগুলো প্রায়শই একই জায়গায় অবস্থিত হয়। তবে ভূ আলোড়ন, পাত সঞ্চরণ, অগ্নুৎপাতের মতো প্রাকৃতিক কারণ ছাড়াও ভূগর্ভে গহ্বর খনি ও সুড়ঙ্গ খনন, জলধারার নির্মাণ, ধস, বোমা বিস্ফোরণ ইত্যাদি কৃত্রিম কারণেও ভূমিকম্পের সৃষ্টি হয়। প্রতি মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও কম্পিত হচ্ছে। পৃথিবীর স্থিতিস্থাপক অভ্যন্তরে কোনো সঞ্চিত শক্তি হঠাৎ মুক্ত হলে ভূত্বক কেঁপে ওঠে এবং ভূমিকম্প হয়। তাহলে ভূমিকম্পটা কী জন্য হয়? ভূ আলোড়ন, পাত সঞ্চারণ, এই সব কারণেও কিন্তু ভূমিকম্প হয়ে থাকে। তোমরা যদি নিউজ পেপার পড়ে থাকো তোমরা জানবে কিছুদিন আগেই কিন্তু আমরা ভূমিকম্পের ঘটনা জানতে পেরেছি, কিন্তু সেটা কোথায় হয়েছে তোমরা যদি জেনে থাকো তোমরা কিন্তু সেটা কমেন্টে জানাবে। এরপরে রয়েছে দেখো, ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তা হলো ভূমিকম্পের কেন্দ্র। তাহলে ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে? যেখান থেকে কিন্তু এই ভূমিকম্পের তরঙ্গটা উপরের দিকে ওঠে। ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 100 কিমি গভীরে হয়ে থাকে। কেন্দ্র থেকে ঠিক উলম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় সেটা ভূমিকম্পের উপকেন্দ্র। পুকুরের মাঝে ঢিল ছুড়লে ঢেউগুলো যেমন বাইরের দিকে ছড়িয়ে পড়তে থাকে, তেমনি ভূমিকম্পের ফলে উদ্ভূত শক্তি কেন্দ্র উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে। এই তরঙ্গগুলোকে বলা হয় ভূকম্পন তরঙ্গ বা সেসমিক ওয়েভ। ভূকম্পন তরঙ্গ 3 ধরনের হয়, যেমন কি প্রাথমিক তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ বা পি ওয়েভ। দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ হচ্ছে সেকেন্ডারি ওয়েভ বা এস তরঙ্গ বা এস ওয়েভ। আর নেক্সট হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ বা এল ওয়েভ। তাহলে প্রথমে আমরা প্রাথমিক তরঙ্গটা কি দেখব। সব থেকে দ্রুত 6 কিমি পার সেকেন্ড এই তরঙ্গ ভূপৃষ্ঠে প্রথম এসে পৌঁছায়। কঠিন তরল গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে ক্রম সংকোচন ও প্রসারণ প্রক্রিয়ায় এই তরঙ্গ প্রবাহিত হয়। দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ যেটা সেকেন্ডারি ওয়েভ বা এস ওয়েভ, পি তরঙ্গের পরে এই তরঙ্গ 3 থেকে 5 কিমি পার সেকেন্ডে ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। বস্তুকণার ওপর নিচ ওঠানামার মাধ্যমে প্রবাহিত হয়। এই তরঙ্গ তরল বা গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। তার যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোন তরঙ্গ গ্যাসীয় বা তরল পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না, তখন কিন্তু উত্তরটা হয়ে যাবে এস তরঙ্গ বা দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ। শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয় কোন তরঙ্গ, সেটাও কিন্তু হয়ে যাচ্ছে দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ। ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বরাবর 2 ধরনের পৃষ্ঠ তরঙ্গ বা এল ওয়েভ ছড়িয়ে পড়ে 3 থেকে 4 কিমি পার সেকেন্ড বেগে। আর একটা হচ্ছে লাভ তরঙ্গ আর র্যালে তরঙ্গ। এই পৃষ্ঠ তরঙ্গগুলোর কারণেই বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তাহলে কোন তরঙ্গের জন্য বেশি ক্ষয়ক্ষতি হয়? লাভ তরঙ্গ আর র্যালে তরঙ্গের জন্য। ভূমিকম্প তরঙ্গগুলোর প্রতিফলন ও প্রতিসরণ সমীক্ষা করেই ভূ অভ্যন্তরের গঠন বিন্যাস সম্বন্ধে কিন্তু জানা সম্ভব হয়েছে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কে জানা সম্ভব হয়েছে কিসের দ্বারা, তখন বলতে হবে ভূমিকম্প তরঙ্গগুলোর প্রতিফলন এবং প্রতিসরণ সমীক্ষা করেই কিন্তু এটা জানা সম্ভব হয়েছে।
তারপরে রয়েছে ভূমিকম্পের পরিমাপ। ভূমিকম্প সিসমোগ্রাফ বা ভূকম্প লিখ যন্ত্রে মাপা হয়। ভীষণ ইম্পর্টেন্ট একটা ছোট প্রশ্ন। পৃথিবীর বিভিন্ন স্থানে প্রচুর ভূমিকম্প পরিমাপ কেন্দ্র আছে। কোনো ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যেই একাধিক সিসমোগ্রাফের তথ্য তুলনা করে ভূমিকম্পের কেন্দ্র, উপকেন্দ্রের অবস্থান, স্থায়িত্ব, তীব্রতা সবই নির্ভুলভাবে বলে দেওয়া যায়। ভূমিকম্পে এর ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় রিক্টার স্কেল দিয়ে। তাহলে রিক্টার স্কেলের কাজ কি, যেটা জানতে তাহলে সেটা হয়ে যাচ্ছে কিন্তু ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা। আর সিসমোগ্রাফের সাহায্যে কি জানা যায়? সিসমোগ্রাফের সাহায্যে কিন্তু কেন্দ্র, উপকেন্দ্রের অবস্থান, স্থায়িত্ব, তীব্রতা জানা যায়। উদ্ভাবিত এই স্কেলের সূচক মাত্রা 0 থেকে 10 প্রতি মাত্রা চার্লস রিক্টার উদ্ভাবিত, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। তার মানে এটা চার্লস রিক্টার তৈরি করেছিলেন। প্রতিটি মাত্রার ভূমিকম্প তার আগের মাত্রার চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী হয়। রিক্টার স্কেলে 6-এর বেশি মাত্রার ভূমিকম্পে বিরাট ক্ষয়ক্ষতি হয়। 1960 সালে চিলির ভূমিকম্পের মাত্রা ছিল 8.5। তাহলে যদি 6-এর বেশি হয় সেটা কিন্তু বেশি ভয়ঙ্কর হিসেবে আমাদের ধরে নিতে হবে। এরপরে দেখতে পাচ্ছ একটা রিক্টার স্কেলের ছবি, এবং সেখানে বিধ্বংসী হলে কত মান হতে পারে বা প্রবল বলতে কত মান বোঝাতে পারে সেটা কিন্তু দেওয়া রয়েছে। সব সিসমোগ্রাফের মূল গঠন এক। শক্ত ফ্রেম থেকে স্প্রিংয়ের সাহায্যে ভারী ওজন ঝোলানো থাকে, এর সাথে পেন আটকানো থাকে, আর একদিকে বেলনের গায়ে কাগজের রোল জড়ানো থাকে। ভূমিকম্পের সময় ওজনের সঙ্গে ঝোলানো পেন কাঁপতে থাকে, বেলনে আটকানো কাগজের গায়ে আঁকাবাঁকা ঢেউয়ের মতো দাগ পড়ে। একেই সিসমোগ্রাফ বলে। এই যে তোমরা কম্পনটা দেখতে পাচ্ছ, সেটাই কিন্তু এই তরঙ্গগুলোকে বোঝায়। অর্থাৎ যেটা কম একটু তরঙ্গটা, সেটা পি তরঙ্গ, খুব বেশি হলে এল তরঙ্গ হিসেবে এখানে যে ছবিটা দেওয়া রয়েছে, এটার মাধ্যমে কিন্তু ভূমিকম্প সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে আজকে আমরা ভূমিকম্প প্রবণ অঞ্চলের আগে অবধি জানলাম, আর পরের দিন আমরা কিন্তু ভূমিকম্প প্রবণ অঞ্চল থেকে পুরো বাকি যে পার্টটা রয়েছে সেটা কমপ্লিট করব, এবং তারপরের কিন্তু ক্লাসে প্রশ্ন উত্তর শেয়ার করব আমি। তাই তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে, ক্লাসটাকে লাইক করতে ভুলো না। কমেন্ট করে জানিও তোমরা আর কোন কোন টপিকের উপরে ক্লাস দেখতে চাইছো। তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে নিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।